হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, অনেক অনেক সুস্থ রয়েছে। এসএসসি এমটিএস এর তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে মে মাসে, পরীক্ষা হবে জুলাই আগস্ট মাসে। তাই এখন থেকেই তোমাদের জন্য এমটিএস পরীক্ষার আমি ক্লাস শুরু করেছি। তো যে কোনো এসএসসি পরীক্ষার জন্যই প্রিভিয়াস ইয়ার অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রিভিয়াস ইয়ারে কিন্তু যে কোনো পরীক্ষায় এসএসসির পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর প্রশ্ন থাকে। প্রিভিয়াস ইয়ারটা করলেই মোটামুটি হয়ে যাবে, নতুন পড়ার দরকার নেই। তাই আমরা শুরু করেছি এসএসসির প্রিভিয়াস ইয়ার ক্লাস। দেখো, আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে 2020 সালের নোটিফিকেশনে যে পরীক্ষাটা 2021 সালের হয়েছিল, সেই প্রিভিয়াস ইয়ারের জিকেগুলো প্রত্যেক দিন আমরা একটা করে শিফট আলোচনা করছি। ঠিক আছে? তো অবশ্যই সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত মন দিয়ে প্রত্যেকে দেখতে থাকো। আর তোমাদের জন্য আমরা একটা ওপেন করেছি পেড গ্রুপ। কী রকম পেড গ্রুপ? এখানে 249 পে করে জয়েন করতে পারবে। প্রথম 50 জনের জন্য 249 মাত্র লাগবে। ঠিক আছে? তো কিভাবে এই পেড গ্রুপে কি পাবে দেখো। এখানে এসএসসি এমটিএস পরীক্ষার জন্য 2023-24 সালের যা কারেন্ট অ্যাফেয়ার্স প্রয়োজন সমস্ত কিছু পিডিএফ ম্যাটেরিয়াল পাবে। 2020 সালের অল শিফটের জিকে, 2021 সালের অল শিফটের জিকে পিডিএফ, 2022-2023 সমস্ত শিফটের জিকের পিডিএফ পাবে। টপিক ওয়াইজ স্ট্যাটিক জিকে পাবে, টপ মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ এমসিকিউ কোশ্চেন পাবে। তো পুরো জিকেটা তোমাদের এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো যদি জয়েন করতে চাও অবশ্যই আমাদের এই গ্রুপে প্রত্যেকে জয়েন করে যাও। এখানে যেমন যেমন ক্লাস হবে সেইভাবে তোমাদের পিডিএফগুলো আপলোড করে দেওয়া হবে। আর লাস্টে সমস্ত ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর সেখানে তোমাদের একটা ফুল পিডিএফ আমরা দেব। ঠিক আছে? চলো শুরু করা যাক তাহলে আজকের ক্লাস। কি আছে প্রথম প্রশ্ন দেখব আজকের প্রথম প্রশ্ন দেখব কি আছে আমরা। নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি ড্যাশ সালে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল। নাগরিকদের মৌলিক কর্তব্যগুলো কত সালে ভারতের সংবিধানে যোগ করা হয়েছিল? কারেক্ট আনসার কি হবে? দেখো, মৌলিক কর্তব্য মানে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিজ। এটা ভারতের সংবিধান যখন প্রথম হয়েছিল তখন কিন্তু এটা ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই মৌলিক কর্তব্যগুলো ভারতের সংবিধানে যোগ করা হয়েছিল। কবে? 1976 সাল। ঠিক আছে? আর মৌলিক অধিকারগুলো প্রথম থেকেই ছিল। মৌলিক অধিকারগুলো পার্ট 3-তে আছে। এখন প্রশ্ন থাকে যে এই যে মৌলিক কর্তব্যগুলো কোন পার্টে আছে, তো এটা বলতে হবে মৌলিক কর্তব্যগুলো পার্ট 4A-তে আছে। পার্ট 4A-এর 51A-তে এগুলো কিন্তু মৌলিক কর্তব্যগুলো আছে। তো তোমাদের একটা হোমওয়ার্ক এখানে দেব যে প্রত্যেকে কমেন্ট করে দেখি যে বর্তমানে কতগুলো মৌলিক কর্তব্য আছে। প্রত্যেকে কমেন্ট করার চেষ্টা করো কতগুলো মৌলিক কর্তব্য বর্তমানে আছে। আর এই যে 1976 সালের সংবিধান সংশোধন এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব। তার আগে প্রত্যেকদিন যেমন বলি, নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্রত্যেকে অবশ্যই টেলিগ্রামে জয়েন করো। আর আমাদের যদি পেড গ্রুপে জয়েন করতে চাও তাহলে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7001501393, এই নাম্বারে মেসেজ করো। পেমেন্ট কিভাবে করতে হবে সেটা বলে দেবো, তারপর আমরা জয়েন করিয়ে দেবো গ্রুপে। কেন্দ্রীয় বাজেট 2020-21 স্বচ্ছ ভারত মিশনের জন্য কত কোটি টাকা বরাদ্দ করেছে? এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয় প্রশ্নটা, এটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, তখনকার জন্য ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে? তাই এটার আমরা উত্তর দেখছি না। এটা হয়তো 12,300 কোটি টাকা হবে। এই টাকাটা বরাদ্দ করা হয়েছিল। তো এটা আর এখন ইম্পর্টেন্ট নয় এই প্রশ্নটা। এখন ইম্পর্টেন্ট হচ্ছে যে বর্তমানে যে এবছর যে অন্তরিম বাজেট পেশ করা হয়েছে সেই অন্তরিম বাজেট থেকে প্রশ্ন আসতে পারে। তো সেটার আমি সমস্ত প্রশ্ন করিয়েছি, আমাদের চ্যানেলে আছে, তোমরা সার্চ করে দেখে নিতে পারো। বাজেট জিকে লিখে সার্চ করবে, বাজেট জিকে গাইডেন্স গুরু লিখবে, চলে আসবে আমাদের ভিডিও। 3 নাম্বার হচ্ছে কয়লা পড়ানো একটি ড্যাশ বিক্রিয়া। কয়লা পড়ানো ড্যাশ বিক্রিয়া। স্থানচ্যুতি বা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনটা বাংলাতে করতে গিয়ে এরকম হয়েছে স্থানচ্যুতি। ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন এটা হচ্ছে পচন, এটা হচ্ছে সমন্বয় বিক্রিয়া, মানে হচ্ছে তোমার এটা কম্বিনেশন রিঅ্যাকশন নাকি ডবল ডিসপ্লেসমেন্ট। তো কারেক্ট আনসার হবে কয়লাকে পুরানো, এটা হচ্ছে সমন্বয় বিক্রিয়া বা কম্বিনেশন রিঅ্যাকশন। কীরকম দেখো, যখন দুটো যৌগ যখন মিলিত হয়ে সম্পূর্ণ একটা আলাদা যৌগ তৈরি করে তখন কিন্তু সেটাকে আমরা কি বলবো?
সমন্বয় বিক্রিয়া বলবো। যেমন যেমন কয়লাকে যখন আমরা পোড়াচ্ছি তো কয়লার মধ্যে থাকা সমস্ত কার্বন পুড়ে যাচ্ছে, সেই সমস্ত কার্বন পুড়ে যাচ্ছে, তার সঙ্গে কার্বন পড়ার ফলে বাতাসের যে অক্সিজেন থাকছে সেই বাতাসের অক্সিজেন মিশে যাচ্ছে আর সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। কয়লার কার্বন আর অক্সিজেন মিশ্রিত হয়ে কার্বন ডাইঅক্সাইড করছে, তাহলে নতুন একটা যৌগ করছে, এটাকে আমরা সমন্বয় বিক্রিয়া বা কম্বিনেশন রিঅ্যাকশন বলবো। 4 হচ্ছে খলজি রাজবংশ ড্যাশ থেকে দিল্লি শাসন করেছিল। আর এই ক্লাসগুলো একটু প্লিজ বেশি বেশি করে শেয়ার করবে, কারণ কেন্দ্র সরকারের ক্লাস আমি তোমাদের বেশি করাচ্ছি, কারণ রাজ্য সরকারের প্রতি ভরসা একেবারেই উঠে গেছে। এখানে দেখলাম আমরা আগে তো যা কিছু দেখেছি, আর এখন পিএসসি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষাতেও দেখলাম কি অবস্থা। এরপর পিএসসি ক্লার্কশিপ আছে, সেখানেও এরকম হতে পারে। মিসলেনিয়াস তো কবে হবে, 5 বছর 10 বছরে একবার নিয়োগ, পরীক্ষা কবে হবে তার কোনো ঠিক নেই, তাই আমি সেগুলো বর্তমানে বাদ দিয়ে দিয়েছি। সেন্ট্রালের করছি, সেন্ট্রালের পড়াবো, সেন্ট্রালের জন্য 6 মাসের মধ্যে রিক্রুটমেন্ট সেন্ট্রালে কমপ্লিট হয়ে যায়। খলজি রাজবংশ ড্যাশ থেকে দিল্লি শাসন করেছিল। দেখো, খলজি রাজবংশ 1290 সালে প্রতিষ্ঠা হচ্ছে, 1320 সাল পর্যন্ত খলজি রাজবংশ ছিল। দিল্লিতে সুলতানি বংশ প্রতিষ্ঠা হচ্ছে 1206 সালে। কুতুবউদ্দিন আইবক দিল্লিতে দাস ডাইনেস্টি বা স্লেভ ডাইনেস্টি বা দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন, তার মাধ্যমেই সুলতান যুগের প্রতিষ্ঠা হচ্ছে। আর এই 1290 সালে জালালউদ্দিন খলজি বংশের প্রতিষ্ঠা করে। ঠিক আছে, নেক্সট দেখবো আমরা পরবর্তী প্রশ্নটা কি আছে। দেখো, 5 নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের কাঁধের জয়েন্ট হলো ড্যাশ জয়েন্টের উদাহরণ। মানুষের যে কাঁধের যে জয়েন্ট সেটা কি জয়েন্ট? আমাদের কাঁধের মধ্যে যে জয়েন্ট থাকে সেটাকে বলা হচ্ছে কি জয়েন্ট? সেটাকে বলবো আমরা বল সকেট জয়েন্ট। এখান থেকেও প্রশ্ন কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় দেয় যে কোনটা কি ধরনের জয়েন্ট, প্রশ্ন দেই পরীক্ষায় কোনটা কি ধরনের জয়েন্ট। এটা হচ্ছে বল এবং সকেট জয়েন্ট। কি জয়েন্ট? বল এবং সকেট জয়েন্ট। পরবর্তী দেখব 6 নম্বর প্রশ্ন কি আছে, পুরকীর্তি এবং শিল্প কোষাগার আইন 1972। দেখো, এই ধরনের প্রশ্ন এসএসসি পরীক্ষায় একটা আধটা দেবেই, আর বেশিরভাগ স্টুডেন্ট 99.99% স্টুডেন্ট এর উত্তর কিন্তু ভুল করে আসবে। পুরাকীর্তি অথবা করতেই পারবে না উত্তর। পুরাকীর্তি এবং শিল্প কোষাগার আইন 1972। ভারতে কত রকমের কত আইন কত সময় ধরে কোন সময় পাস হয়েছে সেই সব আইন কিন্তু আমরা কেউ মনে রাখি না বা সেগুলো পড়ার চেষ্টাও করি না। বহু আইন আছে যেগুলো বিভিন্ন সময়ে পাস হয়েছে। তো তেমনি একটা আইন হচ্ছে পুরাকীর্তি এবং শিল্প কোষাগার আইন 1972 ধারা 2। আবার সেই আইনের কোন ধারায় কি আছে সেটা তো কেউই বলতে পারবো না আমরা, তাই এই প্রশ্নগুলো উত্তর না পড়ে ছেড়ে দেওয়াই শ্রেয়, ছেড়ে দেবে প্রশ্ন অনুসারে। প্রাচীন জিনিসপত্রের অন্তর্ভুক্ত যে কোনো পাণ্ডুলিপি, রেকর্ড বা অন্যান্য নথি বা বৈজ্ঞানিক, ঐতিহাসিক, সাহিত্যিক বা নান্দনিক মূল্যের এবং যা কম সময়ের জন্য বিদ্যমান ছিল ড্যাশ বছর। এগুলোকে 75 বছরের মধ্যে উত্তর হবে। 75 বছরের মধ্যে যেসব পাণ্ডুলিপি, রেকর্ড বা অন্যান্য নথি বা বৈজ্ঞানিক জিনিসপত্র, ঐতিহাসিক, সাহিত্যিক, নান্দনিক মূল্যের জিনিসপত্র 75 বছরের মধ্যে আছে সেগুলোকে এই আইনের আওতাভুক্ত করা হয়েছে। দরকার নেই, এই ধরনের প্রশ্ন এলে বেশিরভাগ স্টুডেন্ট যদি হুবহু কমন পেয়ে যাও তো ভালো, না হলে ছেড়ে দেবে, ফালতু না হলে নেগেটিভ হবে। তুলসীদাসের রামচরিতমানস প্রথম মুদ্রিত সংস্করণ ড্যাশ থেকে 1810 সালে প্রকাশিত। ঠিক আছে, দেখো এটার মধ্যে কনফিউশন একটা তৈরি হয় যে রামচরিত, প্রশ্ন থাকে যে রামচরিত কে লিখেছেন, রামচরিত কে লিখেছেন, আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে রামচরিত মানস। এই দুটোর মধ্যে কনফিউশন কিন্তু তৈরি হয় পরীক্ষা। রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী, কে? সন্ধ্যাকর নন্দী। আর রামচরিত মানস হচ্ছেন কে? তুলসী দাস। তো কি করে মনে রাখবে, দেখো তুলসী দাস, এই তুলসী দাসের লাস্টে দন্তস আছে, রামচরিত মানসের লাস্টে দন্তস। তাহলে রামচরিত মানস হচ্ছে তুলসী দাস, আর শুধু রামচরিত বললে সেটা সন্ধ্যাকর নন্দী। এই যে তুলসী দাসের রামচরিত মানস প্রথম মুদ্রিত সংস্করণ 1810 সালে প্রকাশিত হয়েছিল কোথা থেকে? ক্যালকাটা বা কলকাতা থেকে প্রকাশিত। ঠিক আছে, নেক্সট দেখুন। তো এই প্রশ্নটা দেখেই তোমরা দেখো যে এসএসসির প্রশ্ন কেমন। কলকাতা বলেছে, আর এই যে 1810 সাল, 1810 সালে কলকাতার নাম ছিল ক্যালকাটা।
1810 সালে সে সময় চেন্নাইয়ের নাম ছিল মাদ্রাজ, মুম্বাইয়ের নাম ছিল বোম্বে। তাই সেই পুরনো নামটাও এখানে দিয়েছে। কেউ যদি এটা না বলতে পারে বা কেউ কিছু অবজেকশন করতে যাতে না পারে যে পুরনো নামটা দেওয়া হয়নি, বর্তমানের নাম দেওয়া হয়েছে, বা 1810 সালে তো কলকাতা ছিলই না বা চেন্নাই ছিলই না, তখন মাদ্রাজ ছিল, তো তাই দুটো নামই দিয়েছে। কেমন নিখুঁত প্রশ্ন! আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রশ্নই কিন্তু এরকম অনেক নিজে থেকেই ভুল তৈরি করে দেওয়া হয় মনে হয়, যাতে পরে পরে অনেকগুলো ক্যাচ করা যায়। ঠিক আছে। 8 নম্বর হচ্ছে গাছপালা ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে বাতাসে জল ছেড়ে দেয়। একটা গাছকে যদি আমরা ছোটবেলায় পড়েছি, একটা গাছকে যদি দুপুরবেলা প্লাস্টিক ঢেকে রেখে দেওয়া হয়, তাহলে দেখবে প্লাস্টিকের গায়ে বিন্দু বিন্দু জল জমা হয়। এটা গাছের শ্বসন প্রক্রিয়ার ফলে হয়ে থাকে। যতটা জল তাদের দরকার সেই জলটা কাজে লাগায়, বাকিটা তারা বাষ্পে পরিণত করে। এটা হচ্ছে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া নয়, এটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। পরীক্ষাতে তোমাদের অপশন কি থাকবে? শ্বসন প্রক্রিয়া বা ট্রান্সপিরেশন প্রসেস। নেক্সট হচ্ছে নিচের কোন লোকগীতি ও নৃত্যটি 2010 সালে ইউনেস্কো প্রতিনিধিত্বমূলক মানবতার অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় খোদাই করা হয়েছিল? এই প্রশ্নগুলো দেখবে যখন তোমরা এমটিএস পরীক্ষা তো ইংলিশ বাংলা দুটোতেই হবে, তো তোমরা বাংলাতে পরীক্ষা দিবে, তো সেই যখন ইংলিশ থেকে বাংলাতে গুগল ট্রান্সলেট করা থাকবে, তখন কিন্তু প্রশ্নগুলোর এইরকম মানে দাঁড়িয়ে যাবে। তো কি করবে তোমরা? হয়তো ইংলিশটা সেখান থেকে একবার চেক করে নেবে, ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা হয়। নিচের কোন লোকগীতি নৃত্যটি 2010 সালে ইউনেস্কো প্রতিনিধিত্বমূলক মানবতার অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় খোদাই করা হয়েছিল? মানে হচ্ছে 2010 সালে ইউনেস্কো দ্বারা এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। কোন লোকগীতিটাকে? কারেক্ট আনসার হবে কালবেলিয়া। কালবেলিয়া লোকগীতিকে 2010 সালে ইউনেস্কো দ্বারা স্বীকৃতি। এই কালবেলিয়া হচ্ছে একটা জাতির নাম, যেটা রাজস্থানের থর মরুভূমিতে বসবাস করে একটা জাতি কালবেলিয়া। এই কালবেলিয়া জাতির কাজই হচ্ছে সাপ ধরা এবং সাপের বিষ কেনাবেচা করা। তারা সাপের মতোই ড্রেস পরিধান করে, বেশিরভাগ তারা সাপের সাথে ম্যাচ করবে ড্রেসটা, তারা এমন একটা উপজাতি। আর তারা সাপের মতোই, এই কালবেলিয়া ডান্সটাও হচ্ছে নাগিন ড্যান্স, সাপের মতো ডান্স, ঠিক আছে। আর এই যে গের দেখতে পাচ্ছ বা গাইর, চারি, ভাবা, এগুলো সবই হচ্ছে রাজস্থানের নৃত্য, ঠিক আছে। 10 নম্বর দেখব, নিচের কে একমাত্র ভারতীয় স্পিনার যিনি মহিলাদের ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে 6 উইকেট নিয়েছেন? এটা তখনকার প্রশ্ন ছিল, এখন আর ইম্পর্টেন্ট নয়। দীপ্তি শর্মা উত্তর হবে, তা উত্তরটা বলে দিলাম, এখন আর ইম্পর্টেন্ট নয়। এখন যদি তোমরা ওমেন্স প্রিমিয়ার লিগ যেটা কয়েকদিন আগে হলো সেটা করে নিও, সেটা ইম্পর্টেন্ট। আগামীকাল সকালে আমি সকাল 9:30-এ যে ক্লাসটা আপলোড করছি, স্টার্টিং জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, সেখানে আমি এটা করাবো, WPL ওমেন্স প্রিমিয়ার লিগ করাবো, তো সেটা দেখে নিও প্রত্যেকে। 11 নম্বর হচ্ছে ব্রহ্মপুত্র নদ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ভুল? ভুল বলেছে, কিন্তু এটা মাথায় রাখবে, এই ভুলটা দেখবে, ভুল বলেছে, ভুল খুঁজতে হবে, সঠিক খুঁজতে বলেনি। এখানে কি লেখা আছে দেখো, ব্রহ্মপুত্র নদ, আবার কি লেখা থাকে, সিন্ধু নদ। আচ্ছা, তোমরা জানো নদ এবং নদীর মধ্যে পার্থক্যটা কি? নদ লেখা থাকে আবার নদী লেখা থাকে, এর পার্থক্য জানো? যাদের শাখা নদী নেই তারাকে পুরুষ হিসেবে ধরা হয় এবং সেগুলোকে বলা হয় নদ, আর যাদের শাখা নদী আছে তাদেরকে স্ত্রীলিঙ্গ হিসেবে ধরা হয়, সেটা হচ্ছে নদী। যেমন গঙ্গার প্রচুর শাখা নদী আছে, সেগুলো হচ্ছে নদী, কিন্তু এই যে ব্রহ্মপুত্র, সিন্ধু, দামোদর, এগুলোর শাখা নদী নেই, সেই জন্য এটাকে বলা হয় নদ, ঠিক আছে। দেখো, ব্রহ্মপুত্র নদ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ভুল? এটি তিব্বতে উৎপত্তি লাভ করেছে, ঠিকই আছে। এটি হিমালয়ের সমান্তরালে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, এইভাবে হিমালয়ের সমান্তরালে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, এটাও ঠিক আছে। এটি বেশিরভাগ অংশ ভারতের বাইরে আছে, এটাও ঠিক আছে, বেশিরভাগ অংশটাই চীন, তিব্বত এইসব জায়গাতে আছে। এটি ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করে, যেখানে একে বলা হয় দিবাং, এটা ভুল আছে। দিবাং এর আগেই নাম ছিল, অরুণাচল প্রদেশে প্রবেশ করার পর এর নাম দিবাং নয়, এই জায়গাটা কিন্তু ভুল আছে, বাকি তিনটে অপশন ঠিক আছে। 12 নম্বর চলে যাব, নাগারা মন্দিরে সাধারণত ড্যাশ স্থাপত্য শৈলী রয়েছে? নাগারা মন্দিরে কোন স্থাপত্য শৈলী, বা এই যে নাগারা টেম্পল মানে ডিজাইনটা,
নাগাড়া স্টাইল, নাগাড়া স্টাইলটা কোথাকার? নাগাড়া স্টাইলটা কোথাকার? এটা হচ্ছে উত্তর ভারতের টেম্পল স্টাইল। নাগাড়া মন্দিরে উত্তর ভারতীয় স্থাপত্য শৈলী রয়েছে। নাগাড়া বিভিন্ন মন্দির নাগাড়া স্টাইল আছে। কোণার্কের সান টেম্পল জানো, ব্ল্যাক প্যাগোডা বলা হয়, এই কোণার্কের সান টেম্পল হচ্ছে নাগাড়া স্টাইল। এরকম অনেকগুলো মন্দির আছে যেগুলো নাগাড়া স্টাইল। নাগাড়া স্টাইলের হচ্ছে এরকম গোল গম্বুজ কয়েকটাই থাকে, 3-4টা গোল গম্বুজ থাকবে, ঠিক আছে। নেক্সট দেখবো 13 নম্বর প্রশ্ন। উইলি ওয়াঙ্কা শিশুদের গল্পের বই ড্যাশ থেকে একটি কাল্পনিক চরিত্র। উইলি ওয়াঙ্কার এটা শিশুদের গল্পের বই ড্যাশ থেকে একটি কাল্পনিক চরিত্র। এলিসের অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড, চার্লি অ্যান্ড চকলেট কারখানা, মাতিলদা এবং শার্লটের ওয়েব, কোনটা? উইলি ওয়াঙ্কা, এই উইলি ওয়াঙ্কা একজন রাইটারের নাম, তিনি এই বইটা লিখেছেন চার্লি এবং চকলেট কারখানা। এটা হচ্ছে একটা শিশুদের বই, বিখ্যাত বই চার্লি এবং চকলেট কারখানা। এই যে চকলেট কারখানাটা সৃষ্টিটাই হচ্ছে উইলি ওয়াঙ্কার। উইলি ওয়াঙ্কার বিখ্যাত বই হচ্ছে চার্লি এবং চকলেট কারখানা, চার্লি অ্যান্ড চকলেট ফ্যাক্টরি। 14 হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ হলো এশিয়ার ড্যাশ স্টক এক্সচেঞ্জ? প্রথম, সেকেন্ড, চতুর্থ নাকি দ্বিতীয়? এশিয়ার কততম স্টক এক্সচেঞ্জ হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ? ভারতের এশিয়ার প্রথম স্টক এক্সচেঞ্জ, এশিয়ার প্রথম স্টক এক্সচেঞ্জ যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1875 সালে, ঠিক আছে। এটা এশিয়ার কোথায় অবস্থিত? এটা হচ্ছে দালাল স্ট্রিটে অবস্থিত, মুম্বাইয়ের দালাল স্ট্রিটে অবস্থিত। বর্তমানে প্রশ্ন থাকতে পারে বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসই যাকে বলা হয়, এর চেয়ারম্যান কে? প্রমোদ আগরওয়াল হচ্ছেন এর চেয়ারম্যান, প্রমোদ আগরওয়াল। 1875 সালে প্রতিষ্ঠা হয়েছিল। 15 নম্বর হচ্ছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ভুলভাবে জড়া হয়েছে? আপেল হিমাচল প্রদেশের আপেল বিখ্যাত, এটা ঠিকই আছে। নাগপুরের কমলালেবু বিখ্যাত, এটাও ঠিক। কেরালার কলা বিখ্যাত, এটাও ঠিক। কিন্তু পেয়ারা তেলেঙ্গানা, এটা কিন্তু ঠিক নেই। দেখো, পেয়ারা অনেকগুলো রাজ্যেই হয়ে থাকে, যেমন মহারাষ্ট্র, বিহার, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, আমাদের পশ্চিমবঙ্গ, বিভিন্ন জায়গাতে পেয়ারা হয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে বেশি মানে গুয়াভা প্রডিউসিং স্টেট যদি বলা হয়, সবচেয়ে বেশি পেয়ারা উৎপন্ন হয় কোথায় যখন বলা হবে, তখন হবে মহারাষ্ট্র। এটার সঙ্গে মহারাষ্ট্র থাকলে জোড়টা ঠিক হতো। তাহলে ভুল কোনটা আছে, কোন ভুলভাবে জড়া হয়েছে কোনটা? উত্তর হবে 1 নম্বর, এটা হচ্ছে উত্তর। 16 হচ্ছে মান্ডো হলো ড্যাশ রাজ্যের লোকগানের একটি রূপ। মান্ডো কোন রাজ্যের লোকগানের একটা রূপ? মান্ডো হচ্ছে গোয়ার লোকগানের একটা রূপ হচ্ছে মান্ডো। এই মান্ডো লোকগানটা কোথাকার? গোয়া। নেক্সট 17 নম্বর দেখো, ভারতের সংবিধানের ড্যাশ অনুচ্ছেদ জরুরি অবস্থা ঘোষণা নিয়ে আলোচনা করেছে। ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে এমার্জেন্সি সম্পর্কে বা জরুরি অবস্থা সম্পর্কে বলা হয়েছে? দেখো, ভারতীয় সংবিধানের আর্টিকেল 352 নম্বর আর্টিকেলে ভারতীয় সংবিধানের, যেটা হচ্ছে ভারতীয় 15 নম্বর পার্টে আছে। কত নম্বর পার্টে আছে? ভারতের সংবিধানের 15 নম্বর পার্টে আছে 352 নম্বর আর্টিকেলে ভারতের এমার্জেন্সি সম্পর্কে বলা হয়েছে 352 নম্বর পার্টে, যেটা 352 নম্বর আর্টিকেলে, যেটা আছে 15 নম্বর পার্টে ভারতের সংবিধানের। 15 নয়, বারবার ভুল বলছি, এটা হচ্ছে 18 নম্বর পার্টে। 18 নম্বর পার্টে 352 নম্বর আর্টিকেলে ভারতের জরুরি অবস্থা সম্পর্কে বলা হয়েছে। 356তে হচ্ছে রাজ্যের জরুরি অবস্থা, 360-এ হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা, 352 হচ্ছে দেশীয় জরুরি অবস্থা, 356 রাজ্যের জরুরি অবস্থা, 360-এ হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। এটা রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন। চলে যাব পরবর্তী। সাধারণত ড্যাশ মিটারের বেশি উচ্চতার একটি খাড়া পাহাড়কে একটি পর্বত হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। দেখো,
600 মিটারের বেশি যদি উচ্চ থাকে পাহাড়, তখন তাকে আমরা পর্বতের শ্রেণীতে ফেলবো। ঠিক আছে। 19 হচ্ছে চোল শিলালিপি তিরুনামাত্তুকানিকে, ইংলিশ স্পেলিংটা লিখে দিচ্ছি আমি তোমাদের, দেখো তিরুনামাত্তু, এরকম হচ্ছে ইংলিশ স্পেলিং। তিরুনামাত্তুকানিকে ড্যাশ হিসেবে বর্ণনা করা হয়। চোল শিলালিপিতে মন্দিরকে দান করা জমি, যেসব জমিগুলো মন্দির নির্মাণের জন্য দান করা হয়েছিল সেইগুলোকে বলা হচ্ছে তিরুনামাত্তুকানিকে। 20 নাম্বার দেখব, দোহায় 6ষ্ঠ কাতার ইন্টারন্যাশনাল কাপে ভারোত্তোলনে স্বর্ণপদক জিতেছেন কে? সম্প্রতি, তখন এটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, অবশ্য ইম্পর্টেন্ট নয় এটা। সাইখম মীরাবাই চানু ভারোত্তোলন খেলার সঙ্গে যুক্ত, তিনি দোহায় আয়োজিত 6ষ্ঠ কাতার ইন্টারন্যাশনাল কাপে ভারোত্তোলনে স্বর্ণপদক জিতেছিলেন। এখন ইম্পর্টেন্ট হচ্ছে যে সাইখম মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত, তখন তোমাকে বলতে হবে ভারোত্তোলনের সঙ্গে যুক্ত। 21 নাম্বার দেখব, পরিপাকতন্ত্রের কোন অংশ লিভার ও অগ্নাশয় থেকে নিঃসরণ গ্রহণ করে? আমাদের যে পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র বিভিন্ন অংশ নিয়ে গঠিত, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, অগ্নাশয়, যকৃৎ, বিভিন্ন যন্ত্র নিয়ে গঠিত। তো লিভার এবং অগ্নাশয় থেকে যে নিঃসরণ বেরিয়ে আসে সেই নিঃসরণকে গ্রহণ করে কে? বড় অন্ত্র, পেট, পিত্তথলি নাকি ছোট অন্ত্র? এই ছোট অন্ত্র বড় অন্ত্র দেখে ঘাবড়ে যেও না, এটা হচ্ছে বৃহদন্ত্র, যেটা আমরাকে বলে থাকি বৃহদন্ত্র। বৃহদন্ত্র হচ্ছে বড় অন্ত্র আর ক্ষুদ্রান্ত হচ্ছে ছোট অন্ত্র। তো লিভার এবং অগ্নাশয় থেকে যে নিঃসরণ বেরোয় সেটা ছোট অন্ত্র বা ক্ষুদ্রান্ত গ্রহণ করে। 21 নম্বর দেখো, নিচের মধ্যে কে মহারাষ্ট্রের একজন সাধু ছিলেন? ডেঞ্জারাস প্রশ্ন, অনেকেই এর উত্তর করতে পারবে না। এই প্রিভিয়াস ইয়ার যদি করা না থাকে তাহলে এই সব প্রশ্নের উত্তর করা যাবে না। নিচের মধ্যে কে মহারাষ্ট্রের একজন সাধু ছিলেন? এটা হচ্ছেন চোখা মেলা। কি নাম? চোখা মেলা। দেখো এসএসসি এমনভাবে প্রশ্ন করে যে তুমি নির্দিষ্ট কিছু সিলেবাসই খুঁজে পাবে না। কি পড়বে তুমি? স্ট্যাটিক জিকের থেকে কি পড়বে? এই প্রশ্নটা তুমি কোথায় পাবে? এই যে মহারাষ্ট্রের একজন সাধু, প্রশ্নটা তুমি কোন স্ট্যাটিক জিকের কোন টপিকে এটা পাবে? যদি প্রিভিয়াস ইয়ার পড়া থাকে তাহলেই এটা করাটা সম্ভব, আর প্রিভিয়াস ইয়ার থেকেই বারবার কমন আছে। তো চোখা মেলা হচ্ছে মহারাষ্ট্রের একজন সাধু ছিলেন। এই চোখা মেলা ছিলেন 14 শতকের ভারতের মহারাষ্ট্রের একজন হিন্দু সাধক। তিনি মাহার জাতিভুক্ত ছিলেন। সেই সময় ভারতে মাহার জাতির লোকেরা নিম্নবর্ণ হিসেবে বিবেচিত হতো। ঠিক আছে। 23 চলে যাব, নিচের কোনটি জম্মু ও কাশ্মীরের প্রত্নতাত্ত্বিক গুরুত্বের একটি স্থান? জম্মু কাশ্মীরের প্রত্নতাত্ত্বিক গুরুত্বের একটি স্থান। কারেক্ট আনসার কি হবে? বুরজাহোম। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। বুরজাহোম হচ্ছে জম্মু কাশ্মীরের প্রত্নতাত্ত্বিক গুরুত্বের একটি স্থান। দেখো, বুরজাহোম প্রত্নক্ষেত্র হলো ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের শ্রীনগর জেলায় অবস্থিত একটি প্রত্নক্ষেত্র। পুরাতাত্ত্বিক খনন কার্যের মাধ্যমে এখানে খ্রিস্টপূর্ব 3000 অব্দ থেকে 1000 অব্দের মধ্যবর্তী সময়ে 4টি প্রাগৈতিহাসিক সংস্কৃতির স্তর পাওয়া গিয়েছে। তাহলে 3000 বছরের আগেকার ইতিহাস এখানে জানা গেছে। কোথায়? বুরজাহোম। 24 নম্বরে আরেকটা ডেঞ্জারাস প্রশ্ন আসছে, দেখে নাও। আচ্ছা, ডেঞ্জারাস প্রশ্ন নয়, সহজ প্রশ্নই আছে, শুধু বড় করে লেখা আছে। নিম্নলিখিত প্রকল্পগুলির মধ্যে কোনটির অধীনে ভারত সরকার ক্ষুদ্র ইউনিট সম্পর্কিত উন্নয়ন এবং পূর্ণ অর্থায়ন কার্যক্রমের জন্য একটি নতুন প্রতিষ্ঠান স্থাপন করেছে? কি বলেছে? এই যে নিম্নের প্রকল্পগুলো আছে তার মধ্যে কোনটির অধীনে ভারত সরকার ক্ষুদ্র ইউনিট সম্পর্কিত উন্নয়ন এবং পূর্ণ অর্থায়ন কার্যক্রমের জন্য প্রকল্প চালু করেছে? ক্ষুদ্র ইউনিট বলতে কি বলা হচ্ছে? যে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য যাদেরকে লোন দেওয়ার ব্যবস্থা করা হবে তার জন্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা চালু করেছেন। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, PMOY। এটা 1 এপ্রিল কবে চালু হয়েছিল? 1 এপ্রিল 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিল। লাস্ট প্রশ্ন 25, ডাল্টনের পারমাণবিক তত্ত্ব অনুসারে পরমাণুগুলি ছোট পূর্ণ অনুপাতে একত্রিত হয় ড্যাশ গঠন করার জন্য? এই যে ছোট পরমাণুগুলো একসঙ্গে একত্রিত হয় কি গঠন করার জন্য? এটা তো সহজ, নিউট্রন, অণু, প্রোটন হবে না, যৌগ গঠন করার জন্য। যৌগ। অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের 25টি প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও।
এই ধরনের ক্লাসগুলো প্রত্যেকদিন দেখার জন্য সন্ধ্যে 7টার সময় আমাদের এই এমটিএস এর ক্লাস হচ্ছে। সকাল 9 AM তোমাদের জন্য সমস্ত পরীক্ষার জন্য আমি জিকে ক্লাস করাচ্ছি। থ্যাংক ইউ।